হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আর একটি নতুন জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব 9/7/2024 থার্ড শিফটে এসএসসি সিএইচএসএল এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে। তো এটা জিকে ক্লাস নম্বর 27 সিএইচএসএল 2024-এর। এই ক্লাসগুলো যেমন সিএইচএসএল এর জন্য ইম্পর্টেন্ট, তেমন তোমাদের এমটিএস, জিডি, সিজিএল, স্টেনো, যেই আরআরবি এই সকল এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো ইতিমধ্যে এসএসসি ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে, তোমরা জেনে গেছো কোন এক্সাম কবে রয়েছে, কবে ফর্ম বেরোবে। তো আর দেরি না করে রেগুলার ক্লাসগুলো করো। এবং তোমরা যারা এমটিএস জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি, যেখানে এমটিএসের প্রিভিয়াস ইয়ার 19 থেকে 24 6200 প্লাস এমসিকিউ তোমরা পাবে এক্সট্রা ডিটেলস সহ। তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ফুল পাবে, স্ট্র্যাটেজিকে পাবে, ইংলিশ পাবে। ঠিক আছে, এই 4খানা পিডিএফ পাবে মাত্র কত টাকায়? 199 টাকায়। 199 টাকায় 4খানা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো যদি নিতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করো, হাই লিখে মেসেজ করো। এছাড়া আরআরবি এক্সামের জন্য কিন্তু তোমরা শুধুমাত্র জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো পিডিএফ তোমরা নিতে পারো যদি আরআরবি এক্সামের জন্য। মানে আমরা যেহেতু জিকেতে এক্সট্রা ডিটেলস সহ জিকে যে কোশ্চেনগুলো রেডি করেছি, তার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এই জন্য বললাম যদি চাও নিতে পারো। এবার চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে না, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারের মূল তালিকা থেকে মুছে ফেলা হয়েছে? তো আগের যে একটা কোশ্চেন ছিল সেখানে বলা হয়েছিল যে প্রথম মূল যে মৌলিক অধিকার ছিল সেখানে কটা মৌলিক অধিকার প্রদান করা হয়েছিল, কটা হয়েছিল প্রথমে। তো সেখানে আনসার ছিল 7। তো সেটা আমরা কমিউনিটি পোস্টে, ইউটিউবে যে কমিউনিটি পোস্ট হয় সেখানে যে কুইজের অপশান থাকে না, তো সেখানে পোস্ট করেছিলাম। তো একজন বললো, মানে বিভিন্ন রকমভাবে কমেন্ট করলো, সেটা আমি টেলিগ্রামে দিয়েছি, তোমরা হয়তো দেখেছো, না দেখলে দেখতে পারো, তাকেও আমি সেইভাবে উত্তরও দিয়েছি। তো কোশ্চেনগুলো আগে ভালো করে দেখবে, তারপরে অ্যান্সারগুলো করবে। বা এই যে কমেন্টটা আগে ঠিক করে দেখো, মানে তোমরা কমেন্টটাকে করার আগে 10বার ভাবো যে হ্যাঁ ঠিক আমরা যেটা ভাবছি সেটা আসলে ঠিক কি না। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কী যাবে? সম্পত্তির অধিকারটা কিন্তু মূল যে মৌলিক অধিকার তালিকা ছিল সেখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই কারণে এখন বর্তমানে মৌলিক অধিকার 6টি, সেটা কে না বলছে? বর্তমানে মৌলিক অধিকার, কিন্তু সেখানে কোশ্চেনটা ছিল আগে ছিল কটা? তো আগে ছিল তো 7টা, তাই কি না? 7টা মৌলিক অধিকার প্রদান করা হয়েছিল। তার পরবর্তীতে 1978 সালে 44তম সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের থেকে বাদ দেওয়া হয়েছে। তাই এখন বর্তমানে 6খানা মৌলিক অধিকার রয়েছে, সেটা 12 থেকে 29 নম্বর অনুচ্ছেদের মধ্যে। সেই 6খানা অধিকার কী কী না, একটা সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, আর হচ্ছে সাংবিধানিক অধিকারের অধিকার। এই 6খানা রয়েছে, তাই কি না? তো পড়াশোনাটা করো, ঠিকঠাক করে পড়াশোনাটা করো। আর কমেন্টগুলো করার আগে একটু ভেবেচিন্তে কমেন্টগুলো করবে। 2 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, নিচের মধ্যে কে রেডিও তরঙ্গ আবিষ্কারের মাধ্যমে ম্যাক্সওয়েল তত্ত্বকে নিশ্চিত করেছে এবং 1886 সালে নিয়ন্ত্রিত রেডিও তরঙ্গ প্রেরণ ও গ্রহণকারী প্রথম ব্যক্তি হয়েছেন? তিনি হচ্ছেন হাইনরিক হার্টজ। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের ফলে নিচের কোন খাদ্যশস্য অত্যন্ত উপকৃত হয়েছে? কোন খাদ্যশস্য না, সেটা হচ্ছে গম। সবুজ বিপ্লবের কারণে গমের উৎপাদনটা বেড়েছিল। তারপরে দেখো 4 নম্বর, ভারতের সংবিধানের 15 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রয়েছে, 15 অনুচ্ছেদে নিচের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত রয়েছে? না, সেটা হচ্ছে শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ। এটা 15 নম্বর অনুচ্ছেদে রয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে মনে রাখো। তারপরে 5 নম্বর দেখো মোহিনীআট্টম হলো একটি শাস্ত্রীয় নৃত্য। এটা কোথাকার, কোন রাজ্যের? বলো, প্রত্যেকটা রাজ্যের আমরা নৃত্য আলোচনা করেছি। তো এটা হচ্ছে কেরালার মোহিনীআট্টম, তাই কি না? ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সাত্রিয়া আসাম, আর মণিপুর। এরপর দেখো 6 নম্বর, কর্ণাটক সঙ্গীতে পাদম কি? কর্ণাটক সঙ্গীতে একটা পাদম বলে শব্দ রয়েছে, তো সেটা পাদমটা কি না? পাদমটা হচ্ছে একটি প্রেমের কবিতা বলা হয় পাদম।
এছাড়া বাকি যে অপশানে যেগুলো রয়েছে দেখো, একটি ঘুমানো গান, যেটা কি বলা হয় না হচ্ছে থিলানা বা হচ্ছে তিলানা বলা হয়। সাহস সম্পর্কে একটি কবিতা, সেটাকে বলা হয় বিরুথাম বা বিরুথাম কৃতি। আর একটি দেশপ্রেমিক কবিতা দেশভক্তি গীত বা দেশভক্তি কৃতি বলা হয়। এরপরে দেখো 7 নম্বর ক্রিকেট। ক্রিকেটে বোলার ড্যাশের জন্য ক্রেডিট পান না। কিসের জন্য ক্রেডিট পান না? তো ক্রিকেট আবার আইপিএল আমাদের আইপিএল বন্ধ ছিল কিছুদিন, আজ থেকে আবার আইপিএল খেলা শুরু হচ্ছে। আর যে কত তারিখ বলো তো, আজকে 17, তাই তো 17/6 তারিখটা মনে রাখো। তো ক্রেডিট পায় না বোলার, সেটা হচ্ছে রান আউট হলে বোলাররা ক্রেডিট পায় না। রান আউট যে করে সে ক্রেডিট পায়, তাই না? বাকি বোলারদের যদি এলবিডব্লিউ করে, বোল্ড করে বা ক্যাচ নেয়, তাহলে কিন্তু সেটা বোলারের ক্রেডিট রয়েছে, সেখানে ক্রেডিট পায়। এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, কোচিন, কারেনি, চীন এবং মন জাতিগোষ্ঠীগুলি কোন দেশের অন্তর্গত? এই যে জাতিগোষ্ঠীগুলো কতগুলো, অনেকগুলো রয়েছে, কাচিন, কারেনি, চীন এবং মন, এগুলো হচ্ছে মায়ানমার দেশের অন্তর্গত। 9 নম্বর দেখো মণিপুরে ড্যাশ উপজাতি গান নগাই উৎসব উদযাপন করে, যা মণিপুর অঞ্চলের বসবাসকারী উপজাতিদের একটি ফসল পরবর্তী উৎসব। তাহলে গান নগাই উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় মণিপুরে। তো কোন উপজাতিরা পালিত করে? এটা করে জেলিয়াংরং উপজাতিরা কিন্তু এই উৎসবটি করে থাকেন। 10 নম্বর দেখো বিলহন নিম্নলিখিত কোন রাজ্যের দরবারি কবি ছিলেন? বিলহন কোন রাজ্যের দরবারি কবি ছিলেন? বিলহন কোন রাজার দরবারি কবি ছিলেন? কোন রাজ্যের হয়ে গেছে এখানে, তাই তো? কোন রাজার হবে এটা? কোন রাজার দরবারি কবি ছিলেন? না, তিনি হচ্ছেন ষষ্ঠ বিক্রমাদিত্যের দরবারি কবি ছিলেন বিলহন। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো, তার সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন করে নেবে, কারণ টেলিগ্রামে আমরা বিভিন্ন নোটসগুলো দিয়ে থাকি, ফ্রিতে টেলিগ্রামে নোটসগুলো দেওয়া হয়। আর তোমরা যদি ওই এমটিএসের পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর এবার দেখো কোশ্চেন নাম্বার 11তে কী রয়েছে, কোন এক্সেল বৈশিষ্ট্যটি, কম্পিউটার থেকে কোশ্চেন, কোন এক্সেল বৈশিষ্ট্যটি আপনাকে রিয়েল টাইমে একাধিক ব্যবহারকারীর সাথে একই সেল বা সেলের পরিসর একই সাথে সম্পাদন করতে দেয়? কোন এক্সেল বৈশিষ্ট্যটি? না, সেটা হচ্ছে এই যে কো অথরিং হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, 12 নম্বরে কী রয়েছে না, নিচের কোনটি দূষিত খাদ্য বা পানীয় গ্রহণের কারণে খাদ্যবাহিত রোগ? দূষিত খাদ্য বা পানীয় গ্রহণের কারণে এটা রোগটা হয়, ছড়ে থাকে খাদ্যের মাধ্যমে, তাই জন্য খাদ্যবাহিত রোগ। তো সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে কলেরা রোগ, অপশান নাম্বার 3 সঠিক আনসার। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, প্রদত্ত তথ্য থেকে ব্যক্তিগত আয় সেটা গণনা করতে হবে কোটি টাকার হিসাবে ব্যক্তিগত আয়। তো এখানে দেখো টোটাল কী কী রয়েছে অপশানগুলো। এক হচ্ছে ব্যক্তিগত আয় 1800, ব্যক্তিগত উদ্যোগে নিট ধরে রাখা হয় সেটা হচ্ছে 500, আর কর্পোরেশন কর সেটা 250, এই রয়েছে। তো এখানে কিভাবে বাড়াবে না, এইভাবে যে ব্যক্তিগত আয় 1800, সেখান থেকে কি করতে হবে, নিট যে আয়টা সেটা বাদ দিতে হবে, আর হচ্ছে কর্পোরেশন কর সেটা বাদ দিতে হবে, বাদ দিলে বেরিয়ে যাবে, সেটা টোটাল বেরিয়ে যাবে 1050 কোটি টাকা। 14 নম্বর কোশ্চেন দেখো, নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে সূর্যের চারপাশে ঘোরানো ছোট বরফের দেহের সমতল বলয়কে বলা হয়? কি বলা হয়? নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে সূর্যের চারপাশে ঘোরানো ছোট বরফের দেহের সমতল বলয়কে বলা হয়ে থাকে কুইপার বেল্ট। 15 নম্বর, 2021 সালে নিচের কোন মন্ত্রক
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR সম্পর্কিত সংশোধিত নিয়মগুলি প্রকাশ করেছেন। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সম্পর্কিত সংশোধিত নিয়মগুলি প্রকাশ করেছেন, সেটা হচ্ছে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। 16 নম্বর দেখো, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI। BCCI কোন সালে গঠিত হয়েছিল? BCCI গঠিত হয়েছিল 1928 সালে। 1928 সালে গঠিত হয়েছিল। ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ বিমানবন্দর হিসেবে নিচের কোন বিমানবন্দরটি নির্মিত হয়েছে? কার্বন নিরপেক্ষ বিমানবন্দর হিসেবে নির্মিত হয়েছে সেটা হচ্ছে লেহ বিমানবন্দর। লেহ বিমানবন্দর। তারপরে দেখো, প্রথম ভারতীয় কুস্তিগির যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন। প্রথম ভারতীয় কুস্তিগির যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন উদয় চাঁদ। তিনি হচ্ছেন উদয় চাঁদ। এছাড়া KD যাদব। KD যাদবের নামটাও ভালো করে মনে রাখো, কারণ ইনি 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে 62 কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জেতে তার জন্য বিখ্যাত। আর এই অর্জন ভারতকে কুস্তিতে প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক এনেছে। এরপরে 19 নম্বরে কী রয়েছে দেখো, জাতীয় জলপথ আর এ পাশে বিস্তৃতি, কত দূর বিস্তৃতি, তো সেটা আমাদেরকে মেলাতে হবে। তো মেলাবো কীভাবে? দেখো, জাতীয় জলপথ 1 এটা কী হবে? তো এগুলো আমরা প্রত্যেকটা জলপথ আমরা A to Z আমাদের যে MTSের পিডিএফগুলোতে ওগুলোতে এক্সট্রা নোটস হিসেবে কিন্তু প্রত্যেকটা যতগুলো জলপথ হয় সবগুলো এক্সট্রা নোটের মাধ্যমে দিয়ে দিয়েছি। এই জন্য বলছি পিডিএফগুলো তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, তো এই জিকে পিডিএফটা তোমরা অবশ্যই নিতে পারো। আর MTS যারা এক্সাম দেবে তারা পুরো ফুল কম্বো পিডিএফটা নিয়ে নেবে, ঠিক আছে? এটা দেখো, প্রথমে জাতীয় জলপথ 1 কোনটা হবে? কোথা থেকে কোথায়? না হচ্ছে এলাহাবাদ থেকে হলদিয়া, এইটা অপশান নাম্বার 3। আর জাতীয় জলপথ 2 এটা হচ্ছে সাদিয়া থেকে ধুবুরি। জাতীয় জলপথ 3 যেটা হচ্ছে কোট্টাপুরম থেকে কল্লাম। আর জাতীয় জলপথ 5 যেটা তালচার থেকে ধামরা। তাহলে এখানে অপশান নাম্বার 2 দেখতে পাচ্ছ, অপশান নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। এরপরে 20 নম্বর কোশ্চেন দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধনী আইন 2022 ড্যাশ তারিখে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধনী আইন 2022 কত তারিখে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে? না হচ্ছে 19শে ডিসেম্বর 2022। 19শে ডিসেম্বর 2022 তারিখে। তারপরে 21 নম্বর দেখো, মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতার প্রতীক হিসেবে উসমানীয় খিলাফতকে বাঁচানোর জন্য আলী ভাই এবং মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানের নাম কী ছিল? আলী ভাই এবং আলী ব্রাদার্স এবং মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানের নামটা ছিল কি? খিলাফত আন্দোলন ছিল, ঠিক আছে? তারপর দেখো 22 নম্বর, MS পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করতে কোন কি টিপতে হবে? বলো, MS পাওয়ার পয়েন্টে যদি স্লাইড শো করতে হয় তাহলে কিন্তু এখানে কোন ফাংশান কিটা দেবো? না হচ্ছে এই যে অপশান নাম্বার 4 F5 কিটা প্রেস করলেই কিন্তু ওই MS পাওয়ার পয়েন্টে স্লাইড শোটা শুরু হবে। তারপরে দেখো 23 নম্বর, চিল্কা হ্রদ ড্যাশ বদ্বীপের দক্ষিণে অবস্থিত। বলো, কোন নদীর দক্ষিণে এই চিল্কা হ্রদ ড্যাশ বদ্বীপের দক্ষিণে অবস্থিত? মহানদী বদ্বীপের দক্ষিণে অবস্থিত চিল্কা। শ্যামা শাস্ত্রী সম্পর্কে কোন উক্তিটি সঠিক? শ্যামা শাস্ত্রী হচ্ছেন তিনি কর্ণাটিক সঙ্গীতের ত্রিমূর্তির মধ্যে একজন। কর্ণাটিক সঙ্গীতের যে ত্রিমূর্তি রয়েছে তাদের মধ্যে একজন। তো সেই ত্রিমূর্তি কে কে? না দেখে নাও, এই যে ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতার আর হচ্ছে শ্যামা শাস্ত্রী, এই 3 জন। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, সাতরি ইঞ্জিন দ্বারা চালিত পদ্ধতি যা ক্লিন এনার্জি বা সবকা প্রয়াস দ্বারা চালিত হয় কোনো প্রকল্পের সাথে সম্পর্কিত? বলো, সেটা কোনটা? না, সেটা হচ্ছে এই যে PM গতিশক্তি মাস্টার প্ল্যান। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের টোটাল
পঁচিশখানা কোশ্চেন আলোচনা করলাম, তাই তো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো, তারই সঙ্গে কমেন্ট করে জানাও তোমাদের ফিডব্যাকটা, জানাও কেমন লাগলো ক্লাসটা। এবং চ্যানেলটাকে যেন এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস উইথ এক্সট্রা ডিটেলসের সঙ্গে কিন্তু ক্লাসগুলো পাবে এইভাবে। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা বিভিন্ন নোটস, বিভিন্ন ইম্পর্ট্যান্ট তথ্য আমরা সেখানে শেয়ার করে থাকি টেলিগ্রামে। এছাড়া তোমরা যদি এই এমটিএসের এই যে পিডিএফ, চারখানা পিডিএফ রয়েছে, এই চারখানা যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই এই 6294528484 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, হাই লিখে মেসেজ করো। তার পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেব কীভাবে তোমরা পিডিএফটা পাবে।